দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় আপনার সঙ্গে আছি মাহফুজ মিশা। আপনারা জানেন চট্টগ্রাম, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল সারাদিনের বৃষ্টিপাত এবং কোনো কোনো এলাকায় অন্তত 19টি জেলায় বন্যার প্রকোপ, এবং সেই বন্যা নিয়ন্ত্রণে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। বিরোধী দলীয় নেতা সহ বিভিন্ন জন সেই বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সেই বন্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে কিনা সেটি নিয়ে দোষারোপও শুরু হয়েছে। এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, যিনি আদালতের রায়ে দণ্ডিত, শেখ হাসিনা একটি ইন্টারভিউ দিয়ে রয়টার্সকে দেশে ফেরার আগ্রহ এবং সময়সীমার কথা জেনেছেন। সেই ফেরার ঘোষণা, সরকারও তাকে ফেরাতে চায়, তিনিও ফিরতে চান। সমস্যাটা কোথায়, সংকটটা কোথায়, নাকি এটি কেবলই রাজনৈতিক বাস? শেখ হাসিনা এই ঘোষণা সেসব আমরা বুঝতে চাই। সেসব নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি নেতা ও আইনের শিক্ষক জনাব মোশাররফ আহমেদ ঠাকুর। মিস্টার ঠাকুর, স্বাগত আপনাকে। এবং আছেন ডক্টর কাজী মারুফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রফেসর। তিনি স্যার, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ডক্টর শিব্বির আহমেদ। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ডক্টর শিব্বির আহমেদ অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত। আমি একটু মোশাররফ ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এনসিপি আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন মানে চট্টগ্রাম প্রসঙ্গে যে অবহেলা হোক, যে কারণে দোষ দিয়ে লাভ নেই, সরকার পারছে না বন্যা পরিস্থিতিতে। যার যার সক্ষমতা আছে সবাই যদি এগিয়ে আসে, এই মানুষগুলোকে কিছুটা হলেও আমরা সহযোগিতা করতে পারবো। চট্টগ্রামের এই যে জলাবদ্ধতা কিংবা দুটো উপজেলায় বন্যার যে ভয়ঙ্কর প্রকোপ, সেটি আগেও আমরা দেখেছি। আসলে কি সরকার পারছে না, নাকি সরকার সময় পেল না, নাকি আসলে এই সংকট আসলে সমাধান হিসেবে যে অগ্রাধিকার থাকা উচিত সেইটা নাই? ধন্যবাদ আপনাকে। আপনার দর্শক শ্রোতা অপরবিজ্ঞ আলোচক, দেখুন, এখানে উন্নয়ন অর্থনীতির শিক্ষক আছেন, ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষক আছেন। উন্নয়নটা বেসিক্যালি দুভাবে হয়। একটা হচ্ছে যে আমি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থতা, একটা সুস্থ জীবনযাপনের জন্য উন্নয়ন। আর একটা হচ্ছে লিপিস্টিক উন্নয়ন। আমার শরীরে কি অসুখ আছে, অসুখ বিসুখ কি আছে না আছে, আমি কিছুই দেখলাম না, না দেখে আমি একটু লিপস্টিক দিয়ে আসলাম, সবার নজরে পড়লো, আমার সৌন্দর্য নজরে আসলো। আপনার এখানেও যে 5ই আগস্টের আগেও আমরা এটা বলেছি যে শেখ হাসিনার যে উন্নয়নগুলো ম্যাক্সিমামই হচ্ছে লিপস্টিক উন্নয়ন, যেগুলি শুধুমাত্র চোখে পড়ার জন্য উন্নয়ন। চট্টগ্রামের জলাবদ্ধতা এটা তো দীর্ঘদিন ধরেই ছিল, এবং আপনি মনে করবেন যে এই 4 মাসে যে বিএনপি যে গভর্নমেন্টটা ফেব্রুয়ারিতে পেয়েছে, এটা আগের গভর্নমেন্টের যে বাজেট ছিল, আগের গভর্নমেন্টের যে পরিকল্পনা ছিল, প্ল্যানিং ছিল, সব ওই অনুযায়ী ইন্টারিম গভর্নমেন্টের যে ডেভেলপমেন্ট বাজেট ছিল, যে পরিকল্পনা ছিল, ওইগুলাই বাস্তবায়ন করতে হয়েছে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত। বাই দিস টাইম আপনি বলবেন যে অগ্রাধিকারের জন্য যে দৃষ্টি, আপনি দেখবেন 28শে ফেব্রুয়ারি থেকে, মানে 12 দিন পরে সরকার একটা বিশ্বব্যাপী আলোড়ন ওঠানো একটা যে যুদ্ধ, এই যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হয়। এবং সেইখানে আপনি দেখবেন তেলের পাম্পে কৃত্রিম ভীষণ লাইন, এইটা নিয়ে মনে হচ্ছে এইটাই 1 মাস ব্যাপী রীতিমতো মনে হচ্ছে এইটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। আপনি দেখবেন যে মাত্র 27 দিনের মাথায় যে হামের যে প্রলয়ঙ্করী প্রভাব, আজকেও আমি দেখলাম যে 3জন না কয়জন মারা গিয়েছে হামে। 750 প্লাস শিশুর মৃত্যু। রীতিমতো এটা আমাদের করোনা মহামারীতে এত হয়েছে কিনা, ঠিক এইরকম শিশু মারা যায়নি, এত মহামারী একা রীতিমতো এটা। তো এর সঙ্গে বন্যার কি সম্পর্ক? এইসব কারণে আমি বলছি যে সরকার কাজ করে তার ওই সময়ের অগ্রাধিকার কি। তো অগ্রাধিকার একটা হলো যে গভর্নমেন্ট চলছে প্রথম 3 মাস, এইটা হচ্ছে এই সময়ের অগ্রাধিকার কি। আর এখন তাকে বাজেট অনুযায়ী তার অগ্রাধিকার কি আছে, এবং এখন যা যা ফেস করবে এই অনুযায়ী অগ্রাধিকার ঠিক করা হবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে 2টা ইমার্জেন্সি, একটি যুদ্ধ, একটি হামের মতো প্রলয়ঙ্করী ঘটনা, এরপর অন্যান্য ঘটনাবলী তো আছেই। তো সেই ক্ষেত্রে আমি আপনি বলছি যে এই চট্টগ্রামের এই বন্যার জন্য, এই জলাবদ্ধতার জন্য এখনই এই গভর্নমেন্টকে
এই গভর্নমেন্টকে দায়ী করার মতো সময় এখনো হয় নাই। কিন্তু চট্টগ্রামের যিনি মেয়র তিনি তো বহুদিন থেকে মেয়র, মানে ধরেন উনি তো আর এই ফেব্রুয়ারির পরে মেয়র হন নাই, এবং তিনি বিএনপি নেতা, তিনি গলে সরকারের সময় ছিলেন, এবং তিনি নিজে এটা বলছেন যে প্রফেসর ইউনূসের বাড়িও চট্টগ্রাম হওয়ায় তিনি ওই সময়ও একটা বেশ কিছু কাজ শুরু করেছেন। তার ফল আসলে মানুষ কখন পাবে? আর শুধু চট্টগ্রাম কেন, অন্যান্য এলাকায়ও বন্যার প্রকোপ বাড়ছে। না, বাংলাদেশে এমনি তো বন্যা তো একটা হয়ই, বন্যা তো ফ্লাড একটা হয়। তো উজানের পানি, ভারতীয় উজানের পানি আমাদের এখানে হঠাৎ করে নেমে আসে। যেমন আপনি হবিগঞ্জে দেখবেন যে প্রচণ্ড প্রবল স্রোত, জি, নেত্রকোনায় এরকম হয়, নেত্রকোনায় জামালপুরে হয়। তো এইগুলি আমি মনে করি যে আগের যে গভর্নমেন্টগুলি এগুলি তারা খুব নজর দেন নাই। আমি মনে করব যে সোজা কথা যে এই গভর্নমেন্টের এই জায়গাগুলিতে অগ্রাধিকার দেওয়া উচিত। যেমন হবিগঞ্জে ফ্লাড হয়, সুনামগঞ্জে হয়, এই জায়গাগুলি বিশেষ করে মেঘালয়ের যে পানি নেমে আসে সুনামগঞ্জে, হবিগঞ্জে আসামের দিকের পানি আসে। তো এইগুলিকে তো অগ্রাধিকারের মধ্যে নেওয়া উচিত। আপনাকে একটু এবং চট্টগ্রামের বিষয়টা আমি বলবো যে এটা বিশেষভাবে চট্টগ্রামকে আমাদের বাণিজ্যিক রাজধানী যদি আমরা বলি, অবশ্যই এটা নজর দেওয়া উচিত। জি জি, প্রফেসর কাজী মারুফ, এই সময়ে বন্যা খুব মানে নতুন না, এবং এটা এখন পূর্বাভাসও পাওয়া যায়, মানে অন্তত 72 ঘন্টার এক্সাক্ট পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেয়। তারপরেও যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি এবং মানুষের দুর্ভোগ ভোগান্তি, সেটির পরিপ্রেক্ষিতে সম্ভবত নাহিদ ইসলাম এটি বলছেন যে সরকার পারছে না বা সরকার ব্যর্থ হচ্ছে। ফলে আবার আপনারও নিশ্চয়ই মনে আছে জুলাই এর পরে অর্থাৎ আগস্টে একটা বন্যা হয়েছিল এই ধরনের। সেই বন্যার সময় আমরা শিক্ষার্থীদের, বিশেষ করে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিল, তাদের একটা ব্যাপক তৎপরতা দেখেছিলাম। এখন সে ধরনের তৎপরতাও চোখে পড়ে না। ফলে অবহেলাটাকে আমরা সবাই মিলেই করছি কিনা, একটা হচ্ছে সরকারের তো সময় লাগে, নাগরিক উদ্যোগও কম কিনা একটু। জি, অনেক ধন্যবাদ। আমরা একটা বিষয় খেয়াল করা দরকার যে কোনো দুর্যোগ যখন আমরা দেখি তার কারণগুলোকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে মনুষ্য সৃষ্ট কারণ, আর একটা হচ্ছে যে প্রাকৃতিক কারণ। এই চট্টগ্রামের যে জায়গাটা আছে সেখানে আপনি দেখবেন যে জলাবদ্ধতা হচ্ছে, এটা কিন্তু এই বছরের প্রথম না। আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে এটা ক্রমশ প্রতি বছর এই জলাবদ্ধতাটা বাড়ছে। তো বাড়ার যে কারণগুলো আছে তার মধ্যে মনুষ্য সৃষ্ট কারণগুলো হচ্ছে যে চট্টগ্রামের ভেতরে যে খালগুলো ছিল, যেটা বৃষ্টি এবং যে জলাবদ্ধতা থাকে সেটা সরে যাওয়ার বন্দোবস্ত ছিল, সেটি আটকে গেছে। এটা অনেক দিনের অভিযোগ, গত 5-6 বছর ধরে এটা প্রকট আকার ধারণ করেছে। এটা মনুষ্য সৃষ্ট কারণ। এর সঙ্গে হয়েছে চট্টগ্রামের ভিতরে যে অপরিকল্পিত নগরায়নটা হয়েছে, যে রাস্তা তৈরি করা হয়েছে, যে ফ্লাইওভার তৈরি করা হয়েছে, যে নতুন শহর তৈরি হচ্ছে, সেই জায়গাগুলোর যথেষ্ট রকম তার জল নিরসনের বন্দোবস্ত রাখা হয়নি। মানে এটাও মানুষের সৃষ্ট একটা সংকট। এর সঙ্গে এটাও আমাদের অস্বীকার করার উপায় নেই যে আসলে জলবায়ু পরিবর্তনের কারণেও প্রকৃতিতে কতগুলো ঘটনা ঘটছে। একটা হলো যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা খানিকটা বেড়েছে, ফলে জোয়ারের পানি যেভাবে নেমে যেত সেটা নামছে না, ফলে এটার ভারটা কিন্তু চট্টগ্রামের উপর এসে পড়ছে। একই সঙ্গে বৃষ্টিপাতের যে পরিমাণ, যে এটা একটা অতিবৃষ্টি হলো, অর্থাৎ অল্প সময়ের মধ্যে অনেক বৃষ্টিপাত হলো। আমরা একটা মাপ দেখছিলাম যে এটা প্রায় এই সময়ে বছরের প্রায় এই 2 দিনে যে 3 দিনে যে বৃষ্টিটা হলো সেটা প্রায় 25% বেশি বৃষ্টিপাত হলো অন্য বছরের এই সময়ের তুলনায়। তাহলে এই যে অনেক বৃষ্টি হলো, এই বৃষ্টিটার সাথেও কিন্তু জলবায়ু পরিবর্তনের সংকট আছে। এখন এই যে কারণগুলোর কথা আমরা বললাম, এর কোনোটাই কিন্তু অজানা না, এটা বহুল চর্চিত। আমরা গত সপ্তাহেও চট্টগ্রামে একটা বড় নাগরিক সংগঠনগুলোর সাথে কথা বলেছি, কাজ করেছি। সেখানে আমরা কিন্তু এই সংকটগুলো জাস্ট সবাই চিহ্নিত করেছেন। তার মধ্যে চট্টগ্রামের নগর প্রশাসনের লোকজনরাও সেটাতে ছিলেন। অর্থাৎ এগুলো আমরা জানি, কিন্তু জানার পরের বন্দোবস্তটা কি? একটা হচ্ছে যে আপনি যে ক্ষতিগুলো দেখবেন, সেই ক্ষতিগুলো কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয় তারা কিন্তু বড় লোকরা ক্ষতিগ্রস্ত হয় না। অর্থাৎ যাদের এই ধরনের দুর্যোগ মোকাবেলার সামর্থ্য কম তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ যারা কাঁচা ঘরে বসবাস করছে, যারা খালের পাড়ে বসবাস করছে, যারা পাহাড়ের নিচে বসবাস করছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে যখন গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তখন যারা বড় লোক, অর্থাৎ যারা নীতির সাথে যুক্ত, প্রশাসনের সঙ্গে যুক্ত, তাদের কাছে জিনিসটা অতটা গুরুত্ব পায় না। এবং চট্টগ্রামের ক্ষেত্রে আমরা এটা বারবার করে দেখছি যে একই ঘটনা ঘটছে। আমাদের নগর প্রশাসনের সঙ্গে যিনি আজকে মেয়র আছেন, তিনি শুধু মেয়র না তো, তিনি চট্টগ্রামের বাসিন্দা। তিনি এই সমস্যার একেবারে আদ্যপান্ত তার শৈশব থেকে রাজনীতি করেন, উনি জানেন। তো সেক্ষেত্রে
আমরা তো কোনো উদ্যোগ দেখিনি। আমরা কি দেখেছি যে চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি, এখানে সংকট কি? চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং আরও যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন এখানে চট্টগ্রাম ওয়াসা, বন্দর, ওয়াসা এবং পানি সমন্বয়। উন্নয়ন বোর্ড, এদের মধ্যে কিন্তু কোনো সুষ্ঠু সমন্বয়ের সমন্বয় তো নেই। অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা আছে। সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি, সিডি এর মধ্যে আমরা গত শাসনামলেও দেখছি, এবং আমি এই সময় আমি দেখিনি, মানে যাইনি, কিন্তু আমি নিশ্চিত যে সেই সংকট অচিরেই যে মোকাবেলা করা হয়ে গেছে এরকম ভাবার কোনো কারণ নেই। ফলে এই যে জায়গাগুলো রয়েছে সেটাতে কিন্তু আমাদের সমস্যা, বৃষ্টিপাত হবে, বন্যা হবে, কিন্তু সেটা মোকাবেলা করার যে সক্ষমতা, সেই সক্ষমতার পূর্ব প্রস্তুতির যথেষ্ট সময় থাকা সত্ত্বেও কিন্তু আমরা এই জায়গাগুলোতে কিন্তু দেখছি না। এটা পরিষ্কারভাবেই এক ধরনের প্রশাসনিক দুর্বলতা তো বটেই, এটা সরকারেরও এক ধরনের ব্যর্থতা। কারণ আপনি 2 দিন ক্ষমতায় আছেন নাকি 10 দিন ক্ষমতায় আছেন সেই কথা বলে আসলে পার পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ সমস্যাটা পুরনো, সমাধান আমাদের জানা, শুধু উদ্যোগগুলো শেষ পর্যন্ত নেওয়া হচ্ছে না। জি, ডক্টর শিব্বির আহমেদকে আমাদেরকে শুনতে পাচ্ছেন? ডক্টর শিব্বির, আমরা চট্টগ্রামের বন্যা এবং বা অতিবৃষ্টিপাত সেটি নিয়ে কথা বলছিলাম। সেখানে আমরা দেখলাম জামাতের আমির গেলেন, তিনি একদম হাঁটু পর্যন্ত পানিতে নেমে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করলেন, সেটি নিয়ে নানা সমালোচনা। কিন্তু এখনই কি এই অনুসিদ্ধান্তে আসার সুযোগ আছে যেটি নাহিদ সাহেব করেছেন, যে সরকার পারছে না? মানে এই বন্যা কি হঠাৎ করে, আপনি প্রফেসর কাজী মারুফকে নিশ্চয়ই শুনছিলেন, নাকি এই বক্তব্যগুলো কেবলই রাজনৈতিক? তাহলে রাজনীতিতে বিরোধী দলের ভূমিকারই বা কি পরিবর্তন হলো? ধন্যবাদ আপনাকে এবং আমার দুজন বিজ্ঞ সমালোচকদেরকেও ধন্যবাদ। দেখেন, বিজ্ঞ সমালোচকরা নানান পার্সপেক্টিভ থেকে কথা বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ যে বন্যাটা হঠাৎ করে এসেছে বা অল্প সময়ের মধ্যে বেশি বৃষ্টিপাত হয়েছে, আমরা জানি নানান কারণে হচ্ছে, এবং সরকারের বয়স মাত্র 6 মাস হয়েছে। এগুলো সবই সত্য কথা, কিন্তু আমরা ধরেন মনুষ্য সৃষ্ট হোক বা প্রাকৃতিক কারণে হোক, যে কারণেই হয়, এই বন্যাটা কিন্তু অপ্রত্যাশিত না। চট্টগ্রামে আমরা গত কয়েক বছর থেকেই দেখছি এভাবে ক্রমান্বয়ে পানি জমে থাকার বা পানি জমে বন্যার মতো হয়ে যাওয়ার, ফার্স্ট ফ্লাড হওয়ার কালচার তৈরি হয়েছে, মানে প্রতি সিজনেই। তো তার মানে হচ্ছে যে এটা অপ্রত্যাশিত না। এখন সরকার যখন আমাদের দায়িত্বে আসলো, যেমন ইমিডিয়েটলি রমজান এসেছিল, তখন আমরা বলছি সরকার মাত্র দায়িত্বে আসছে, রমজান এসে গেল, তাহলে আমরা কি করব? তাহলে সরকারের তো কিছু প্রায়োরিটি লিস্ট অবশ্যই থাকবে, যে আমাদের এখনকার প্রায়োরিটি হচ্ছে যে জুলাই মাসে এই ধরনের ফ্ল্যাশ ফ্লাড হতে পারে, আমাদের একটা প্রিপারেশন থাকা লাগবে। মানে গিভেন দ্যাট ওখানে সরকার দলীয় মেয়র আছেন, তিনি আগে থেকেই সেখানে আছেন, সেটা হয়তো আরো পজিটিভ দিক। সেটা যদি নাও হতো, ধরেন 6 মাসে তো আমাদের সরকারের একটা প্রস্তুতি থাকবার দরকার ছিল শুরু থেকে, যে জুলাই মাসে এই ঘটনাটা ঘটতে পারে, আমরা কি প্রিপারেশন নিচ্ছি। এখন আমরা সরকারকে মূল্যায়ন করব দুটো দিক থেকে, একটা হচ্ছে যে আউটপুট দেখছি কি, আর দ্বিতীয়টা হচ্ছে যে সরকারের কি কি প্রচেষ্টা ছিল। এটা যদি আমরা দেখি যে গত 6 মাসে সরকার কি আসলে চট্টগ্রামের এই জলাবদ্ধতা নিরসনের জন্য কোনো ধরনের প্ল্যান করেছিল কিনা, তো এটা আসলে আনফরচুনেটলি আমরা তেমন কোনো উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে সরকার কার্যক্রম চোখে পড়েনি। বা ইভেন এখন যখন পানির জলাবদ্ধতা শুরু হলো, তখনও সরকারের একজন মন্ত্রী এবং মেয়র বলতেছিলেন যে চট্টগ্রামে কোথাও পানি জমে নাই। মানে আমরা ডিনাই করছি মানুষের একটা সমস্যাকে সমাধান করবার পরিবর্তে, বা দেশবাসীর সহযোগিতা, সরকারের সহযোগিতা মিলে সমাধান করবার পরিবর্তে আমরা এটাকে ডিনাই করছি যে না, এই সমস্যাটা এক্সিস্টই করে না। আমরা যদি মনে করি একটা সমস্যা এক্সিস্টই করে না, তাহলে তো আসলে আমরা এটা সমাধান করতে পারবো না। তো সমাধান করবার প্রথম পদক্ষেপ হচ্ছে যে আমরা স্বীকার করব যে সমস্যাটা হচ্ছে, এবং আমাদের এই 6 মাসে কোনো ধরনের প্রস্তুতি না নেওয়ার একটা দায়বদ্ধতা আমাদের আছে। এখন দুর্যোগের, মোশাররফ ভাই বলছিলেন, এটা তো ধরেন একটা হচ্ছে দীর্ঘমেয়াদী আমাদের প্রস্তুতির ব্যাপার, ডেভেলপমেন্টের প্ল্যানিং এর ব্যাপার, আরেকটা হচ্ছে দুর্যোগ মুহূর্তে আমরা কি করছি। ধরেন এখানে আরেকজন আলোচক এটা বলেছেন যে অপরিকল্পিত নগরায়ন সহ নানান ডেভেলপমেন্ট হয়েছে, বা আমাদের তো নগরায়ন বাড়ছে, মানুষ বাড়ছে নগরে, সেই অনুযায়ী আমরা এই ব্যবস্থাপনাগুলো ডেভেলপ করি নাই। এটার একটা দীর্ঘমেয়াদী প্রভাব এখানে আছে। এখানে ফেসিবাদী আমলের একটা প্রভাব আছে, যে অপরিকল্পিত যেসব উন্নয়নগুলো হয়েছে সেগুলো প্রভাব আছে। কিন্তু আমরা গত 6 মাসে কি করছি?
ইমিডিয়েট এখন যেটা দুর্যোগ ব্যবস্থাপনায়, সেই জায়গায় আমরা কি করছি, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। গত 6 মাসে আমরা যদি লক্ষ্য করি অথবা এরও আগে রাজনৈতিক দলগুলোর দিক থেকে বা সামাজিক সংগঠনগুলোর দিক থেকে বেসরকারি উদ্যোগেও উল্লেখযোগ্য কোনো কার্যক্রম চোখে পড়ে নাই, এক্সেপ্ট জামাত ইসলামী একটা খাল খনন করেছে নিজস্ব অর্থায়নে, সম্ভবত কোটি টাকা খরচ করে বা এরকম। জামাত ইসলামী ওই খাল খনন করেছে, এইটুকু একটা কাজ হয়েছে সরকারের দিক থেকে, এরকম কোন উদ্যোগ আমরা দেখিনি। আর এখন দুর্যোগের মুহূর্তে সরকারের দিক থেকে বা আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দিক থেকে আরো যে তৎপরতা দরকার ছিল, সেটা আসলে চোখে পড়ার আরো মতো বেশি দেখছি না। দৃশ্যমান হওয়া যেখানে উচিত। জি শিববির, আপনাকে একটু থামাই, আমি আবার একটু মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে যেতে চাই। শেখ হাসিনার ফেরার যে আলোচনা, রয়টার্সের যে ইন্টারভিউ, সেইটাকে কিভাবে দেখেন? প্রশ্নটা হচ্ছে যে ইন্টারিম সরকার এসে একটি চিঠি দিয়েছিল ভারতকে তাকে ফেরত চেয়ে, তারপরে যখন আদালতের একটি রায় আসলো, রায়ের কপি সহ আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আরেকটি চিঠি দেওয়া হলো। বিএনপি সরকার এসেও একই যোগাযোগ শুরু করেছে। পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর ভারতে ছিল, সেখানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রী দুজনের সঙ্গেই কথা বলেছেন। ফলে সরকার ফেরাতে চায়, এখন উনি নিজেও ফিরতে চান। সংকটটা কোথায়? সম্ভবত সংকট হচ্ছে ওনার তো ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট লাগবে। বা আপনার কি মনে হয়, উনি কি আসলেই ফিরছেন নাকি এটা একটা পলিটিক্যাল রেটরিক? ধন্যবাদ আপনাকে। আমরা বন্যার জায়গাটা একটু অ্যাড্রেস করে আসি 30 সেকেন্ডে। জি, আপনি দেখবেন যে এই মেয়র যারা আছেন এরা লোকাল গভর্নমেন্ট মিনিস্টারের আন্ডারে কাজ করেন, মেয়ররা। তো ওখানে ডক্টর ইউনূস তার চট্টগ্রাম বাড়ি হলেও লোকাল গভর্নমেন্ট এমন একটা অনভিজ্ঞ লোকের কাছে দেওয়া হলো যার বয়সটা 26 বছর, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমার মনে হয় যে গভর্নমেন্টের হায়ারার্কি এবং আমার মনে হয় ভদ্রলোক এই পর্যন্ত আমার মনে হয় সাবস্টেন্ট ইঞ্জিনিয়ার কাকে বলে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাকে বলে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের পজিশন কি, এইগুলোও জানতেন না। তো যাই হোক, আমি এটাকে বলছি যে ইউনূস গভর্নমেন্টের সময় যে এই জলাবদ্ধতা, এইগুলো লোকাল গভর্নমেন্টের যে কাজগুলি, এগুলো গুরুত্ব পাওয়ার কোনো কারণ ছিল না। মানে এগুলো আগের সরকারের ধারাবাহিকতা আপনি বলছেন। ওখানে একজন খুব অভিজ্ঞ মানুষ যে হাসান আরিফকে সরিয়ে শুধুমাত্র টাকা কালেকশনের জন্য একজন অ্যাডভাইজার দেওয়া হয়েছিল, তার নাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এটা মনে করিয়ে দিলাম যারা এখন নীতি কথা বলেন। আসুন, আমি শেখ হাসিনার বিষয়টা নিয়ে আমি মনে করি ভাই কোনো সমস্যাই নেই। শেখ হাসিনা আসতে চান, ট্রাভেল ডকুমেন্ট তো লাগবে না। আপনার দরকার হচ্ছে যে উনি আসবেন, আমার এক্সট্রাডিশনের চুক্তি আছে, তার সাথে এক্সট্রাডিশনের চুক্তি আছে। তিনি সাজাপ্রাপ্ত আসামি যেভাবে প্রত্যার্পণ করা হয় সেইভাবে চলে আসবেন। গভর্নমেন্ট চাইবে, শেখ হাসিনা চায় ইন্ডিয়ান গভর্নমেন্টকে জানাবেন আমি যেতে চাই। বাংলাদেশ গভর্নমেন্ট তো দাঁড়িয়ে আছে, চিঠি দিয়ে দাঁড়িয়ে আছে যে মনে হয় একজন রাজকীয় আসামিকে আমরা রিসিভ করতে পারি, অসুবিধা কি? গভর্নমেন্ট একটা নতুন আয়োজন করতে পারেন যে একজন রাজকীয় আসামি একজন প্রধানমন্ত্রীকে এক্সট্রাডিট করতেছে, প্রত্যার্পণ করবে, সেইভাবে তাকে রাজকীয়ভাবে একবার সম্বর্ধনা দিয়া এই এয়ারপোর্ট থেকে জেলখানা পর্যন্ত তাকে পৌঁছে দেওয়া হবে। আমার মনে হয় তো এইখানে তো কোনো সমস্যা নাই। ইন্ডিয়া শুধু রেসপন্স করলেই হলো যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চান। তারা প্রত্যার্পণের যে বিধিমালা আছে, নীতিমালা আছে, এইগুলো অনুযায়ী তারা বাংলাদেশ সরকারের কাছে সমর্পণ করবেন। তার মানে বিষয়টা শেখ হাসিনার ব্যক্তিগত না, দুটো রাষ্ট্রের, মানে বাংলাদেশ নামক রাষ্ট্র। শেখ হাসিনা যখন সাজাপ্রাপ্ত তখন এটা দুটো রাষ্ট্রের বিষয়। আমি আপনাকে বলছি, শেখ হাসিনা যে এক্সট্রাডিশনের যে বিষয়টা, এটা রাষ্ট্রের অজ্ঞাতে শেখ হাসিনা চলে আসতে পারেন না। চলে আসতে হলে তাকে প্রত্যার্পণের যে নীতিমালা, বিধিমালা, আইন আছে, সেই অনুযায়ী তাকে বাংলাদেশে আসতে হবে। জি, প্রফেসর কাজী মারুফ, উনি আইনজীবী মানুষ, আইনের শিক্ষকও বটে। আমি আইনি একটা ব্যাখ্যা দিচ্ছিলেন, কিন্তু এইটা নিশ্চয়ই বিহাইন্ড দ্য সিন কোনো একটা গল্প আছে। মানে উনি এটা কেন বললেন? উনি সত্যি সত্যি আসবেন, নাকি ওনারা দলীয় নেতা কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য বললেন, নাকি বিপরীত পক্ষকে ভয় দেখানোর জন্য বললেন, নাকি সত্যি সত্যি এরকম কোনো পেছনে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, পরাশক্তিগুলোর নানান খেলাধুলা আছে এই অঞ্চলে? জি, আপনার যে দিকটা আপনি একটু আনার চেষ্টা করলেন, আমার মনে হয় যে আমি ওই জায়গা থেকে দেখতে চাই যে যেটা আমাদের ভাই বললেন
যে শেখ হাসিনার এই ফিরে আসার ঘটনাটার একটা আইনগত দিক আছে আর একটা রাজনৈতিক দিক আছে, এবং আমার বিবেচনায় রাজনৈতিক দিকটাই আসলে বেশি প্রাধান্য পাবে এই পুরো ঘটনার মধ্যে। তার আগে একটা জিনিস আমি বলতে চাই যে প্রচার মাধ্যম বা সংবাদ মাধ্যম যেটা আছে তাদেরও কিন্তু আসলে একটা রাজনৈতিক অর্থনীতি আছে। অর্থাৎ কোনো একটা প্রচার মাধ্যম, সেটা দেশীয় হোক আন্তর্জাতিক হোক, কোন সংবাদটা কিভাবে তারা প্রকাশ করবেন, কিভাবে তারা ট্রিটমেন্টটা দেবেন, তার পেছনে একটা রাজনৈতিক অর্থনীতি থাকে। ফলে এই শেখ হাসিনা আপনি যদি রয়টার্সের হেডলাইনটা স্যার দেখেন, সো এই হেডলাইনটা এইভাবে করা এবং সাক্ষাৎকারটা এই সময় প্রকাশ করা, এটা নেহায়েত একটা যে কোনো র্যান্ডম একটা ঘটনা না, অর্থাৎ এইটার পেছনেও একটা সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ এটার মধ্যে আছে। তো যখন আমরা জাতীয় পর্যায়ে দেখি, ঠিক একই রকমভাবে যখন আন্তর্জাতিক একটা মিডিয়া এই ঘটনাটা প্রকাশ করে, তাহলে বুঝতে হবে যে আন্তর্জাতিক আমাদের রাজনীতি, আসলে পৃথিবীর কোনো দেশের রাজনীতিই তো কেবলমাত্র স্থানীয় যে চলক বা চালক তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এটা আন্তর্জাতিক যে সমস্ত উপাদান আছে, ক্রীড়ানক আছে, তাদের ভূমিকা দ্বারা অনেকটাই নিয়ন্ত্রিত হয়। ফলে শেখ হাসিনার আজকে এখানে ফিরতে আসা চাওয়ার যে সংবাদটা রয়টার্সে প্রকাশ করেছে, তার পেছনে আসলে আন্তর্জাতিক যে প্লেয়াররা আছে তাদের একটা ভূমিকা এখানে আছে, এটা ধরে নিতে পারি আমরা খুব সহজেই। শেখ হাসিনা আসবেন কি আসবেন না সেটা কিন্তু উনি বাংলাদেশের নাগরিক, উনি আসতে চাইতে পারেন যে কোনো সময়, কিন্তু খেয়াল করতে হবে যে তিনি একজন বাংলাদেশের দণ্ডিত আসামি, অর্থাৎ তার এখানে আসলেই তাকে নিয়ে কী করা হবে এটা নিয়ে কোনো আলোচনার অপ্রয়োজনীয়। কারণ হচ্ছে তার জন্য পরিষ্কারভাবে আমার দণ্ডবিধিতে দেওয়া আছে, আমাদের আইনে দেওয়া আছে যে একজন দণ্ডিত আসামি, তিনি এখন পলাতক। যে মুহূর্তে তাকে আইনের আওতায় পাওয়া যাবে, তাহলে তারপরে কি করতে হবে সেটা সরকারের কাছে, এটা একেবারে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, অর্থাৎ আইনে একদম সুস্পষ্ট করা আছে। কিন্তু আসলে কি ঘটনা ঘটবে? আসলে কি উনি আসলে এরকমভাবে হবে? আমার কাছে যেটা মনে হয় বা অবস্থা দৃষ্টি যেটা মনে হয় যে শেখ হাসিনা এখন যে দেশে উনি হোস্টেড, যাদের আতিথেয়তায় আছেন, তাদের ইচ্ছা অনিচ্ছা, তাদের আগ্রহ অনাগ্রহ এবং তাদের স্বার্থটাও কিন্তু শেখ হাসিনা তার দেশে থাকা না থাকার সাথে যুক্ত। ফলে ভারত চাচ্ছে কি চাচ্ছে না, আমাদের কাছে যেটা খানিকটা মনে হয় যে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের একরকমের যোগাযোগ হওয়া শুরু হয়েছে, যে যোগাযোগটা, যে সম্পর্কের যে অচলায়তনটা ছিল সেটা ক্রমশ একটা সচল দিকে যাচ্ছে। তো তার একটা প্রভাব অর্থাৎ ভারতের দিক থেকে এক ধরনের উষ্মা, এক ধরনের তাড়া থাকতে পারে যে এটা ফেরত দেওয়ার ব্যাপারে। কিন্তু বাস্তবে আসলে সেই ঘটনাটা আমি খুব ভরসা রাখতে চাই না বা পারি নাই বলে মনে হয়। শেখ হাসিনা এখন যে কারণে উনি এই সাক্ষাৎকারটা দিয়েছেন এবং এই সময় প্রকাশ করেছেন, তার আরও দুটো অর্থ দাঁড়াতে পারে এরকম, যে তাকে মাঝে মাঝেই কিন্তু আসলে এইরকম কোনো না কোনো সংবাদ প্রকাশ করতে হবে, প্রচার করতে হবে কোনো না কোনো মাধ্যমে, কারণ তার যে মানুষ আছে সেটা তাদেরকে আশ্বস্ত করার জন্য। কিন্তু একই সাথে ভারতও তাকে কিন্তু একটা বার্গেনিং টুল হিসেবে বর্তমান সরকারের সঙ্গে যে সম্পর্কের নড়াচড়া আছে সেখানে তাকে ব্যবহার করার একটা সুযোগ আছে, এবং আমার ধারণা এই প্রকাশটা তার সাথে যুক্ত। স্যার আমরা ছোট্ট একটা বিরতি নিই, দর্শক বিরতির পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত আরেকবার 24 ঘন্টা। আমরা কথা বলছিলাম সমসাময়িক প্রসঙ্গে। প্রফেসর কাজী মারুফুল ইসলাম, জুলাইয়ের আগে যা পরেও তা, এটা বলছেন সার্জিস আলম। উনি যে অর্থে বলছেন টেন্ডারবাজি, বাজার দখল, হাটের ইজারা, স্কুল কমিটি, ম্যানেজিং কমিটির নিয়ন্ত্রণ ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গে, ফলে ঘটনাটা কি আসলেই তাই ঘটলো? আমরা ধরেন আরেকটা জুলাই দাঁড়িয়ে কথা বলছি, তখন 2 বছর। ফলে রাজনৈতিক সংস্কৃতিতে আদৌ কোনো পরিবর্তন আসলো কিনা? প্রশাসনে যেভাবে পদোন্নতি হওয়ার আগে হতো প্রফেসর ইউনূসের আমলে কিংবা তার আগে শেখ হাসিনার আমলে, একইভাবে পদোন্নতি হচ্ছে কিনা, এইসব নিয়ে এনসিপি নেতৃবৃন্দ এবং কখনো কখনো জামাতের লোকজন গুরুতর প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে তিমিরে ছিলাম সেই তিমিরে আছে। ঘটনা আসলেও তাই কিনা? এটা সার্জিস বলেছেন এবং জামাতের নেতারা যদি বলে থাকেন, তো আমার মনে হয় যে তারা এটা এক ধরনের কি বলা যেতে পারে যে তারা আত্মস্বীকারোক্তি দিয়েছেন, অর্থাৎ তারা যেটা করছেন সেটার কথা বলেছেন। অর্থাৎ জুলাইয়ের আগে এবং পরে এটা সত্যি কথা যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা কোনো পরিবর্তন দেখলাম না। সেটা যে আমরা দেখলাম না সেটা তো সার্জিস আলম এবং তার বন্ধুরা এবং জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই সবগুলো পক্ষই তারা নিজেরাই প্রমাণ করলেন যে আসলে জুলাইয়ের আগে এবং পরে কিছু নেই, আমরা যা পুরনো সেই পুরনো। সার্জিস আলম এবং তার বন্ধুরা তো আমাদের দেশে যে বিশাল প্রত্যাশার নিয়ে তরুণরা এবং সাধারণ নাগরিক, শ্রম জনতা সবাই যে আন্দোলনে অংশগ্রহণ করলেন, সেই আন্দোলনের পরে যে নেতৃত্ব আমরা দেখলাম, তো তারা তো নতুন কিছু দিলেন না, তারা তো সেই
তাদের সম্পর্কে যে দুর্নীতির যে বিশাল দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগ খণ্ডনের জন্য তারা তেমন কিছু দেখাতে পারলেন না। তারা যে শাসন ক্ষমতায় ছিলেন, যতটুকু যেখানে ছিলেন সেখানে তারা কোনো এক্সট্রাঅর্ডিনারি আমি বাদ দিচ্ছি, আমি কোনো সাধারণ কোনো ভালো যে প্রবণতা সেগুলো তো তারা দেখাতে পারলেন না। জামাত ইসলামী যে অন্ধকার রাজনীতি করতেন সেই অন্ধকারের রাজনীতি এখনও করছেন। তাদের 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 অপরপক্ষ নারী এবং অন্য ধর্মের মানুষের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি, তো তারা তো তা পরিবর্তন করলেন না। বিএনপি যেরকম একই রকমভাবে যে প্রশাসন তোষণ করা এবং তাদের চাঁদাবাজি, তাদের দলবাজি করার যে চেষ্টা, সেই কাজটাই করতে থাকলেন। ফলে এই যে পক্ষগুলো, কারা কাকে দোষ দিচ্ছে? এরাই তো, এই পক্ষগুলোই তো হচ্ছে যে বাংলাদেশের নাগরিকদের উপরে যারা জুলাইয়ে প্রাণ দিয়েছে, যে শহীদ হয়েছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই পক্ষের সবগুলোই তো বিশ্বাসঘাতকতা করলো। ফলে তারা এখন কি করে আর নতুন জুলাই আর আগের জুলাইয়ের পরের জুলাইয়ের দাবি করছে? ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের মতন সাধারণ মানুষের ক্ষতি হয়েছে। 1400 মানুষের প্রাণ দিয়েছে, যেটা রেকর্ডেড, এবং কত লক্ষ মানুষ আজকে মানুষ ঘরে ঘরে এখনো পর্যন্ত আহত, আহাজারি করছে। সেই সমস্ত মানুষগুলো, তাদের জন্য আসলে এই দলগুলো, এই পক্ষগুলো, এরা কেউ কিছু করতে পারেনি। এটা আমাদের ব্যর্থতা, ডেফিনেটলি আমাদের ব্যর্থতা। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন ডক্টর শিবির আহমেদ। ডক্টর শিবির, স্বাগত আপনাকে। যানজটের জন্য আজকে রাস্তার অবস্থা খারাপ আমরা জানি। আমরা কথা বলছিলাম, সার্জিস আলম বলেছেন জুলাইয়ের আগেও যা পরেও তা কোনো পরিবর্তন হয়নি। সেই প্রসঙ্গে কাজী মারুফুল ইসলামের কথা শুনছিলাম, আপনার কাছে আসবো। তার আগে মোশাররফ আহমেদ ঠাকুর, আপনিও কি তাই মনে করেন? একটা নির্বাচন হলো, একটা নির্বাচন হয়ে ক্ষমতার হাত বদল হলো, এর বাইরে আসলে খুব বেশি পরিবর্তন বা সংস্কার কি করা গেল, নাকি সার্জিস যা বললেন সেটাকে আপনি খণ্ডন করবেন? না, আমি বলি খুব যে পরিবর্তন হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আপনি ধরুন যে একটা কর্পোরেশন, একটা সংস্থা, একটা লোক চাকরি করে দীর্ঘ সময়, দীর্ঘ বছর ধরে, তার একটা প্রমোশনের ফাইল, প্রমোশন হবে না, আগে শুধু দুদকের একটা ক্লিয়ারেন্সের জন্য যাবে। আপনি দুদকের ক্লিয়ারেন্সের জন্য পাঠাবেন, দুদক যদি তাকে ক্লিয়ারেন্স দেয় তাহলে বিষয়টা তার প্রমোশনের জন্য আসবে। আপনি তাকে 16 মাস আটকিয়ে রাখলেন ফাইলটা, যে আপনি দুদকে পাঠান না। আপনি উপরে গেলে বলেন আলোচনা করুন, নিচের জনকে মার্ক করে দিয়ে আলোচনা করুন, ওর নিচের জন আবার এর নিচের জনকে বলে আলোচনা করুন, আলোচনা করুন বলে আপনি 16 মাস আটকে রাখলেন তার ফাইলটা। এই ইউনূসের সময় থেকে বিএনপির 4 মাস। তো আপনি বলেন যে এই যে প্রশাসনের আভ্যন্তরীণ ক্ষেত্রে যে কাউকে আমি বঞ্চিত করব আর কি, তারপরে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় নাই। একজন মানুষের প্রমোশনের আগে গেল দুদকে, ওই লোকটা টাকা দিতে পারলো না, সৎ মানুষ, তার ফাইলটা 2 বছর আটকে থাকবে, সে রিটায়ারমেন্টে চলে যাবে। না, কিন্তু সার্জিস যেগুলো বলেছেন, ধরেন এই জন্য আমি যারা স্কুলের ম্যানেজিং কমিটি, সেগুলো তো এখন একটা বিশেষ দল নিচ্ছে। সার্জিসের অভিযোগ সেটা বিএনপির। না, আমি বলতেছি লোকটা যদি ভালো হয় আর কোনো দলের হয়, তো দল করাটা কি ওই লোকটার অপরাধ? মানে আমি মোশাররফ ঠাকুর বা মিশু, আপনি কোনো একটা দল সাপোর্ট করেন, কোনো দলের কোনো একজন ব্যক্তি আপনাকে, আপনি বললেন নাই কোনো দিন, কিন্তু উনি বললেন বা আমি গিয়ে বললাম বাইরে, হ্যাঁ মিশু অসাধারণ উপস্থাপনা করে, এটা কি আপনার অপরাধ হলো? তো এই জন্য আপনাকে কোথাও দেওয়া যাবে না? আমি এই স্যারকে বললাম যে উনি অসাধারণ বলেছেন আমার সাথে, তো এটা এই জন্য উনি আর ওনার ডিপার্টমেন্টে কোনো প্রমোশন, কোনো দায়িত্ব পাবেন না। বিষয়টি হচ্ছে যে যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে তিনি ন্যায্যত এই জায়গায় বসতে পারেন কিনা, সেই ন্যায্যতাটাই হচ্ছে কিনা সেটাই প্রশ্ন। এই ন্যায্যতাটা হচ্ছে কিনা, এইটা হলো কোয়েশ্চন। দলের সাথে অমুক সংশ্লিষ্ট ছিলেন, এইটা কোয়েশ্চন না। কোয়েশ্চনটা হচ্ছে ন্যায্যভাবে উনি এই জায়গাটায় যেতে পারেন। কিন্তু আপনি যদি নিয়োগের আগেই দেখেন যে উনি কোন দলের, ওনার ব্যাকগ্রাউন্ড কি, ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি, যেটা আগের মতো, আমি একটা বলি যে একই যোগ্যতা সম্পন্ন দুইজন মানুষ যদি হয়, একই যোগ্যতা সম্পন্ন দুইজনে 20 পান এই নাম্বারিং এ, আমি তো বিএনপি লোককে দিব, আমি তো বিএনপি লোকটাকেই দিব, কারণ ও লোকটার সাথে আমার কমিটমেন্টের মিল আছে।
কিন্তু আমার লোকটা যদি যে লোকটা 10 পায় আর আমার অপোজিশনের লোকটা 20 পায় ইন্ডিকেটরে, তো উনি যাবেন। কিন্তু বিষয়টা যদি এরকম হয়, দুজনে বিএনপি করে, একজন ঘনিষ্ঠ ক্ষমতাসীন কারো আত্মীয়, আরেকজন আত্মীয় না, ফলে উনি 17 পেয়ে হলেন আর উনি 23 পেয়ে হন নাই, তাহলে তো এটা অন্যায় না, সেই ক্ষেত্রে তো অন্যায় তো কিছুটা অবশ্যই। তবে আমি আপনাকে বলি, আপনি উপরের দিকে আর কি, উপরিকাঠামোতে আমার বললে জানি না কে কে রুষ্ট হবেন, উষ্মা প্রকাশ করবেন। উপরিকাঠামোতে যোগ্যতা 23 হোক আর 17 হোক, উপরিকাঠামোতে কে কত লয়াল, খুব কোয়ালিফিকেশন এগুলোর থেকে খুব লয়ালিটির খুব ভীষণ, মানে আনুগত্যই প্রধান, আনুগত্য একটা বিশাল যোগ্যতা, ডক্টর শিবলি, যেটা আপনি আমি যত অপছন্দ করি ভাই, আনুগত্যটাই একটা বিশাল যোগ্যতা। ডক্টর শিবলি, আপনি কিন্তু আমাদেরকে উস্কে দিয়েছেন, আমাদেরকে সুযোগ দিতে হবে কয়েকটা জায়গায়। ডক্টর শিবলি, আমি সার্জিস আলমের একটা উক্তি নিয়ে কথা বলছিলাম যে জুলাইয়ের আগেও যা পরেও তা, বিশেষ করে হাট বাজারি যারা, বালুঘাট স্কুলের ম্যানেজিং কমিটি, কলেজের ম্যানেজিং কমিটি, সেই প্রসঙ্গে সেটির ব্যাখ্যা মোশাররফ ঠাকুর দিচ্ছিলেন, আপনার ব্যাখ্যা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি এটা বলার আগে 1 মিনিট একটু হাসিনা ইস্যুটা বলতে চাই। আমি আপনার কাছে আলাদাভাবে আসবেন, ওকে, তাহলে আমরা এটা নিয়ে কথা বলি। সার্জিস আলম যেটা বলেছেন, যদি ওভারঅল মোটা দাগে বলেন, জুলাইয়ের আগেও যা পরেও তা, মানে স্পেসিফিক এই বিষয়গুলো ছাড়া কেউ যদি কেউ যদি মোটা দাগে বলে, তাহলে আমি এটার সাথে কিছুটা দ্বিমত করব। কেন? দেখেন, জুলাইয়ের আগে আমরা যে বাংলাদেশে ছিলাম, ফেসিবাদের বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা নাই। যে কোনো ইন্ডিকেটরে বলবেন, মেজারমেন্টে বলবেন, আমরা সে সময়ের চেয়ে ভালো আছি, এটা আমাদেরকে অ্যাকনলেজ করতেই হবে। আমরা হাসিনার আমলের গুম, খুন, নির্যাতন, বিরোধী দলের সদস্যদেরকে বিচারিক হত্যাকাণ্ড, নানান যে অপরাধ অপকর্ম চলেছে, জুলাইয়ে গণহত্যা হয়েছে, শাপলা চত্বরে সাইদির রায়ের পরে বিডিআরে নানান গণহত্যা হয়েছে। এ ধরনের একটা গণহত্যার পরিবেশ থেকে আমরা এখন একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক রাজনীতিতে আসছি। অনেক অসুবিধা আছে এখন পর্যন্ত, অনেক প্রত্যাশার জায়গা পূরণ হয়নি, সে জায়গা আছে। এখন যদি আসি যে এই জায়গাটায় একমত হওয়ার পরে আমি যদি বলি যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার পেয়েছি, আমাদের অনেক প্রত্যাশা আছে। আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমরা ফেসিবাদের সময়ে যা দেখে আসছি, তারপরে ইন্টারিমের সময়ের পর থেকে আমরা এই জিনিসগুলো এক্সপেক্ট করি। একটা সুস্থ গণতান্ত্রিক ধারা, একটা উন্নয়নমুখী ধারা, দুর্নীতিমুক্ত, একটা কম্পিটিটিভ বৈষম্যমুক্ত পরিবেশ। এখন সেই জায়গায় আমরা দেখছি কিনা, সেই জায়গায় আমাদের প্রত্যাশার পূরণে ঘাটতি আছে। আমাদের প্রধান ঘাটতি হচ্ছে, আমরা যেই জিনিসটা চেয়েছিলাম যে জুলাইয়ের গণহত্যা সহ গত 15 বছরের নানান গণহত্যা এবং খুন গুম এগুলোর বিচার হওয়া, এই বিচার প্রক্রিয়াটা পিছিয়ে গেছে। এটা আমরা প্রত্যাশা পূরণ হয় নাই। আমরা মনে করতেছি যে এইটাতে সরকারের ব্যর্থতা বা সরকারের সদিচ্ছার অভাব আছে। যেমন এসে আইসিটির প্রসিকিউটরকে চেঞ্জ করে দিলেন, তারপর কাজটা স্লো হয়ে গেল। হাসিনার বিচার প্রক্রিয়া এবং আওয়ামী লীগের নেতাদের বিচার প্রক্রিয়া, তাদেরকে দেশে ফেরানো, এটা স্লো হয়ে গেছে। সরকারি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সরকারের যে নিয়োগগুলো, ধরেন ফর এক্সাম্পল বাংলাদেশ ব্যাংক, এই নিয়োগগুলো উপযুক্ত নিয়োগ, যোগ্যতার ভিত্তিতে, মেরিটোক্রেসির ভিত্তিতে নিয়োগ হয় নাই। এটা বিএনপির অনেক ভাইরা একমত হন যে এটা মেরিটোক্রেসির ভিত্তিতে নিয়োগ হয় নাই। তার মানে বিএনপির মধ্যেও যদি, যেটা মোশাররফ ঠাকুর ভাই বলছিলেন যে বিএনপির মধ্যে যদি 3 জন হয়, বিএনপির মধ্যে বেস্ট মানুষটাকেও আপনি দিচ্ছেন না। তার মানে আপনি দিচ্ছেন হচ্ছে ওই যে দলের লয়ালটি, দলের নির্বাচনী কমিটিতে কে কাজ করেছে, কার সাথে কার কানেকশন আছে। তার মানে আপনি ওপেন মেরিটোক্রেসিতে তো যাচ্ছেনই না, দলের মধ্যেও মেরিটোক্রেসিকে প্রায়োরিটি দিচ্ছেন না, মানে দলীয় অনুগত লোকজনদেরকেও। এর বাইরে চাঁদাবাজি, টেন্ডারবাজি বা হাট দখল, কমিটি দখল যেগুলো বলেছে, এগুলো আসলেই আগের মতো আছে। মানে চাঁদাবাজির জিনিসটা যদি বলেন, এটা আসলেই জুলাইয়ের আগে যেমন ছিল এখনো আছে। মাঝখানে একটা বিরতি হয়েছিল অল্প কিছু দিনের। এই জিনিসটা হাট দখল, বাজার দখল, কমিটি দখল, এই জিনিসটার সাথে আগের পাটে আপনাকে পাই নাই, আমি একটু এই শেখ হাসিনার ফেরা না ফেরা প্রসঙ্গে আপনার বক্তব্য বুঝতে চাই। রয়টার্সের তার ইন্টারভিউ আসলে কি বার্তা দেয়? দেখেন, শেখ হাসিনা ফিরবে কি ফিরবে না, সেটার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং আমাদের কোর্ট তার ফাঁসির রায় দিয়েছে। এখন আমাদের সরকারের উচিত ফাঁসির আসামিকে ফিরিয়ে নিয়ে আসা। ইন্ডিয়ার সাথে আমাদের এক্সট্রাডিশন চুক্তি আছে, প্রত্যর্পণের চুক্তি আছে। সেই চুক্তি অনুযায়ী সরকারের উচিত হচ্ছে এখন তাকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা। আসামি কোনোদিন ফিরে আসে না, যে পালিয়ে যায় সে কোনোদিন ফিরে আসে না। আপনি রেজা শাহ পাহলভী ইরান থেকে পালিয়ে গেছে, সব সময় ফিরে আসবো, আমি চলে আসবো, তোমরা রেডি হও, হাঁক ডাক দেয়, কিন্তু কোনোদিন ফিরে আসে না। যত গণহত্যা করে, এরকম ক্ষমতায় থাকা অবস্থায় গণহত্যা করে যেসব স্বৈরাচারীরা, ফেসিবাদীরা পালাতে বাধ্য হয়েছে, আপনি মিশর বলেন, সিরিয়া বলেন,
তিউনিসিয়া বলেন, নানান জায়গায় হয়েছে। মানে আপনি বলছেন এটা তার কেবল রাজনৈতিক, এটা কোনোদিন এরা ফিরে আসে না, কিন্তু রাষ্ট্রের উচিত এদেরকে ফিরিয়ে এনে বিচার করা, আমাদের জাস্টিসটা এনশিওর করা। আমাদের এই যে 1400 শহীদ ভাই বলছিলেন, 1400 শহীদ, শত শত হাজার হাজার যারা আহত পঙ্গু আছে, তাদের প্রতি জাস্টিস এনশিওর করার জন্য সরকারের উচিত তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। শেখ হাসিনা ফিরবে না, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার অভ্যাস। শেখ হাসিনার বাপেও সুটকেস গুছায় পালায় গেছে, শেখ হাসিনাও 8টা সুটকেস গুছায় পালায় গেছে। শেখ হাসিনা কোনোদিন ফিরে আসবে না। দেখেন আপনি খালেদা জিয়াকে যখন নানাভাবে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হয়েছিল, খালেদা জিয়া বলছেন বিদেশে আমার কোনো ঠিকানা নাই। খালেদা জিয়া কিন্তু পালাই যান নাই। আপনি জামায়াতের নেতাদেরকে যখন একের পর এক ঝুলিয়ে দিচ্ছিল, বিচারিক হত্যাকাণ্ড করা হচ্ছিল, তখন কিন্তু কেউ পালিয়ে যায়নি। ইভেন জামায়াতের একজন নেতা মীর কাসেম আলী ইউএসএতে ছিলেন সফরে, সেই সময় ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হচ্ছে, উনি জানেন আসলে ঝুলিয়ে দিবে, তারপর উনি ফিরে আসছেন। ইভেন স্বৈরাচার এরশাদ, সেও কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পর পালিয়ে যায় নাই, কিন্তু হাসিনা পালিয়ে গেছে, কারণ হাসিনা বিচারকে ভয় পায়। হাসিনা জানে তার বিচার হবে, বিচার হলে তার ফাঁসি হবে। হাসিনার অপরাধ হাসিনা জানে, হাসিনা ফিরবে না, হাসিনা ফিরবে না। হাসিনা হচ্ছে এখন জাস্ট তার নেতা কর্মীদের মধ্যে উজ্জীবিত না, শুধু হাসিনার নেতা কর্মীদের ক্ষোভ আছে হাসিনার প্রতি, যে সে পালিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে কিন্তু কাউকে বলে নাই, শুধু তার পরিবারের সদস্যদেরকে গোপনে পাঠিয়ে দিয়েছে, পরিবারের বাইরে শামীম ওসমানকে পাঠিয়ে দিয়েছে। এই যে নেতা কর্মীরা প্রতারিত হয়েছে, আপনি দেখবেন চট্টগ্রামে একজন অ্যাডভোকেট কামাল নামে এক ভদ্রলোক আছেন, তিনি বলেন এই যে এরা ইন্ডিয়ায় গিয়ে আরামাইশি জীবন কাটাচ্ছে, তোমাদেরকে বিপদে ফেলে গেছে, তোমাদেরকে আবার বিপদে ফেলবে। এই প্রতারিত হওয়ার থেকে তাদেরকে কিছুটা একটু শান্তি দেওয়ার জন্য বলে যে আমি আসবো তোমাদের দেখভাল করতে। খুবই সিনিয়র এমপি জয়নাল আবদিন ফারুক তিনি বলেছেন তার এলাকায় গিয়ে আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে। একই সাথে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কেউ যদি এটার সঙ্গে ধরা পড়ে তার এলাকার, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইয়াবার ব্যবসা কিন্তু চলছে মোশাররফ ভাই, মানে বন্ধ হয়নি। আগে ইয়াবা বদির নাম ছিল বা ওই এলাকায় অন্যান্যদের নাম ছিল, এখন এই ব্যবসাটা আসলে কারা নিয়ন্ত্রণ করে? এরকম প্রবল পরাক্রমশালী একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকার পরেও আমরা কেন এটা বন্ধ করতে পারছি না, সেই প্রশ্নে কথা বলবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টায়। আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে। সিনিয়র সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক তার এলাকায় গিয়ে এই কথা বলেছেন। ইয়াবার ব্যবসার নিয়ন্ত্রণের সঙ্গে ক্ষমতার একটা সম্পর্ক আছে, এটা কক্সবাজারে হোক আর যে কোনো বর্ডারে হোক। মোশাররফ ভাই, এইটার বন্ধ করবে কিনা সরকারের? মাদক নিয়ে সরকার প্রধানের সদিচ্ছা প্রকাশিত, তিনি বারবার বলেন, কিন্তু বাস্তবতা যদি এরকম হয়। ধন্যবাদ আপনাকে। এটা নিয়ে পার্লামেন্টে গয়েশ্বর চন্দ্র রায়ও কথা বলেছিলেন। এই জায়গাটাতে আসার আগে 30 সেকেন্ড একটা টাচ করে আসি, আমার হাতে টাচ করে আসি। সেটা হচ্ছে যে ভারতের কততম 25তম না কততম যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে গভর্নর ছিলেন শান্তিকান্তি দাস, হিস্ট্রির লুক অনেক ভালো করেছিলেন। আমরা আশা করি বর্তমান যে মুশতাক আছেন উনি যেন ভালো করেন। গেল একটা। আরেকটা হচ্ছে যে আপনি যেটা বললেন মাদকের একটা অবশ্যই একটা অর্থনীতি আছে। মাদকের অর্থনীতির সাথে সরকারি দল, বিরোধী দল, পুলিশ, প্রশাসন সবার একটা রিলেশন আছে। এইখানে শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি চাইলেই হবে না। আমি মনে করি তাও পুলিশ, বিজেপি, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে বিজেপি আছে, আমি মনে করি যে ওই জায়গায় যে এই প্রত্যেক আপনি দেখবেন যে রামুতে আসতে গেলে উখিয়ার থেকে রামু পর্যন্ত আসলেই বিজেপি কয়েকটা চেকপোস্ট বসায়। তো এই চেকপোস্টে দিয়ে আসে না, আসে চেকপোস্ট যেখানে ওইটা অন্য দিক দিয়ে বাইপাস করে আসে হয়তো। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী যদি খুব কঠোর হন, শুধুমাত্র কক্সবাজার জেলাকে কেন্দ্র করে, উখিয়া, টেকনাফ, রামু এই অঞ্চলটাকে কেন্দ্র করে যদি হন, তাহলে এটা অনেকটা কমে আসবে। তবে এটা নির্মূলও সম্ভব। নির্মূল হওয়ার জন্য আমি আপনাকে বলতেছি যে এই ক্লিন হার্ট অপারেশনের যে বিষয়টা ছিল, এইরকম একটা ঘটনা কক্সবাজারে করতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই বলতে হবে যে মাদক ব্যবসা করবে সে আমার আপন ভাই হলেও তার কলিজাটা খেয়ে ফেলবো। জি, প্রফেসর কাজী মারুফ আবার সেই অপারেশন ক্লিন হার্টের প্রসঙ্গে আনলেন মোশাররফ ঠাকুর, এবং সত্যি এভাবে ইয়াবা বন্ধ করা সম্ভব কিনা এবং এর সঙ্গে ক্ষমতার যে আন্তঃসম্পর্ক। জি, মোশাররফ এটা বললেন, আসলে এটা যে কাজ করে কি করে তার প্রমাণ তো আমাদের কাছে আছে। আমরা তো এর আগে দেখেছি জিরো টলারেন্স, এবং ওখানে কিন্তু অপারেশন ক্লিন হার্টের মতনই তথাকথিত এক ধরনের কিন্তু ক্লিন হার্ট কাইন্ড অফ অপারেশন তৎকালীন হাসিনা সরকার কিন্তু চালিয়েছে, এবং তার ফলাফল কি দেখা গেছে, কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ মাদক ব্যবসার একটা ইকোসিস্টেমের সাথে যুক্ত, সেই ইকোসিস্টেমের যে সেই বেনিফিশিয়ারি আসলে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, অর্থাৎ শীর্ষ যে নেতৃবৃন্দ আছে তারাও।
ফলে যেমন শেখ হাসিনার আমলে উনি জিরো টলারেন্স বলেও ব্যবসার একটা শেয়ার শেষ পর্যন্ত সেই পর্যন্ত পৌঁছেছে। এখনকার যারা স্বরাষ্ট্রমন্ত্রী, অন্যান্য মন্ত্রী আছেন, তারাও আসলে এই ব্যবসার বেনিফিশিয়ারি। পরিষ্কারভাবে বলবো যে তারা এই ব্যবসার বেনিফিশিয়ারি। তারা যদি চান এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না, এইটা আমি মানব না। কারণ আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠান, পুলিশ বলি, বিজিবি বলি, এখানকার গোয়েন্দা সংস্থা বলি, Coast Guard। ব্যবসায়ীরা বলি, এর প্রত্যেকটা নিয়ন্ত্রণের জায়গা তো আছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো তারা কি করেছেন? আপনি কি দেখেছেন কোনো উদ্যোগ দিয়ে যারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের শাস্তি হচ্ছে, যারা বিজিবি কোস্টগার্ড মাঝে মাঝে অভিযান চালায়, তারা সেটা আটক তো করে। ধরছে, এটা হচ্ছে পেটি সরবরাহকারী, যারা ক্যারি করছে একটা জায়গা থেকে একটা, তাদেরকে ধরা হচ্ছে। কিন্তু এটার যারা নিয়ন্ত্রণ, যারা এটার বিনিয়োগ করছে এবং এটার যে সূত্র, সেটা তো চট্টগ্রামে যাচ্ছে, চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে। সেই সব জায়গাতে আমাদের কি ধরনের বন্দোবস্ত আমরা করছি? আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একা অবশ্যই এটা পারা কঠিন, কিন্তু তারা চাইলে এটাকে একটা নিয়ন্ত্রণের একটা জায়গায় আন্তরিক আনতে উদ্যোগ পারে। এবং রাজনৈতিক সদিচ্ছা। সেইটা আমি খুব দুঃখজনকভাবে দেখছি যে আসলে এই সরকারের মধ্যে বা এই দলের মধ্যে নাই। আমি খুব একটা প্রত্যাশাও করি না, কারণ অতীত অভিজ্ঞতা বলে যে সেটা হয় না, করবে না কাজ। ডক্টর শিববির, ইয়াবার মতো একটা মরণ নেশা যদি আমরা বন্ধ করতে না পারি, সারা পৃথিবীতে যে ইয়াবা হয় তার প্রায় 90% ভোক্তা হচ্ছে আমাদের এই দেশ বাংলাদেশ, এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি, এটাই তাদের বিনিময় মুদ্রা আর কি। আমরা অনেক মূল্যবান জিনিসপত্র চলে যায়, এবং যখন জয়নাল আবদিন ফারুক এরকম কথা বলেন, সংসদে গয়েশ্বর বাবুর মতো সিনিয়র পলিটিশিয়ান বলেন, তারপরে সরকার এটাতে নিশ্চয় আন্তরিক হবে। সরকারের তো আন্তরিকতার লক্ষণ এখন পর্যন্ত আমরা দেখছি না সরকার প্রধানের বক্তব্য ছাড়া। তো এখানে যেটা অন্য আলোচকরা বলছেন, আপনি বলছিলেন যে এটার সাথে আসলে তো একটা ক্ষমতা কাঠামোর সম্পর্ক আছে। এটা কোনোভাবেই এমন কেউ এই ব্যবসা করতে পারবে না যার সাথে উপরের লেভেলের হাত না থাকে, অর্থাৎ কয়েক স্তরে তার একটা নিরাপত্তা বেষ্টনী সে তৈরি করে তারপরে এই কাজে সে নামে, যে আমি যদি অ্যারেস্ট হই তাহলে আমাকে কে বাঁচাবে, আমি যদি কোর্টে যাই কে আমাকে জামিন করাবে, কিভাবে কি করবে, এই প্রক্রিয়াগুলো নিশ্চিত করেই তারপরে সে করে, এবং প্রত্যেক ঘাটে ঘাটে তাকে এই পয়সার ভাগটা তাকে দিতে হয়। এখন যদি সেই জায়গাগুলো শোধরানো না হয়, দেখেন আমরা যদি অভিযান চালাই, মোবাইল কোর্ট করি, বিভিন্ন বিশেষ অভিযান চালাই, এগুলো দিয়ে আমরা কি করি? খুচরা বিক্রেতা ব্যবসায়ী এদেরকে ধরি, কিন্তু এটা তো আমার নেটওয়ার্কটাকে নষ্ট করে দেয় না। খুচরা লোক আমি পাবো, আমার দেশে বেকারত্ব আছে বা রোহিঙ্গা ক্যাম্পে বেকারত্ব আছে, মানুষের অভাব আছে, মানুষকে আপনি অভাবী মানুষকে কিছু পয়সা দিয়ে প্রলুব্ধ করতে পারবেন, কিন্তু যারা এটা প্রলুব্ধ করছে, যারা এই সরবরাহের উপরের জায়গায় আছে, বড় ব্যবসায়ী, সেই জায়গাগুলোতে বা পাওয়ারফুল লোক, সেটা পুলিশের কেউ হতে পারে, সেটা অ্যাডমিনিস্ট্রেশনের অন্য কেউ হতে পারে, সেটা রাজনৈতিক দলের নেতারা হতে পারে, এই জায়গাগুলো যদি বন্ধ না করি তাহলে আসলে কোনো অভিযান দিয়ে, কোনো চেষ্টা দিয়ে লাভ হবে না। আপনি যদি এই বিশেষ অভিযান দেন, অপারেশন ক্লিন হার্ট দেন, বা আওয়ামী লীগের আমলে যে ধরে ধরে ক্রসফায়ার দিয়ে দিয়েছেন, এতে তো আসলে লাভ হয়নি। এতে আপনি গরিব মানুষদেরকে ওই 500 টাকার অপরাধ করেছে দেখে তার জীবন শেষ করে দিয়েছেন, অথবা এটা দিয়ে আপনি ওই যে ওসি প্রদীপের মতো লোকদের চাঁদাবাজি করার লাইসেন্স দিয়ে দিচ্ছেন। তার চেয়ে বরং রাজনৈতিক সদিচ্ছা দরকার, এবং এটার পুরো কাঠামোটা, নেটওয়ার্কটা দেখা দরকার, যে কোন জায়গায় সরবরাহ চ্যানেলটা বন্ধ করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর শিববির, ধন্যবাদ প্রফেসর কাজী মারুফ, ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।